সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমাদের ব্যাকরণ সম্পর্কে সকলের মনে যে একটা ভীতি, সেই ভীতি দূর করার জন্য আজকের আমার এই ক্লাস। আশা করছি তোমরা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের ব্যাকরণ সম্পর্কে যে ভীতি আছে সেই ভীতিটি আস্তে আস্তে কেটে যাবে। তো তোমরা যেহেতু সকলেই প্রাইমারি ইন্টারভিউ দেবে, তো তোমাদের বিষয় যে বিষয়েই তুমি অনার্স বা গ্র্যাজুয়েশন বা এমএ এমএসসি করে থাকো, সেক্ষেত্রে তোমার একটা প্রাথমিক ধারণা ব্যাকরণ সম্পর্কে থাকা একান্ত প্রয়োজন। তো সেই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আজকের আমার এই ক্লাস। তোমরা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের ব্যাকরণ সম্পর্কে যে কনফিউজগুলো আছে সেগুলো সমস্তই দূরীভূত হয়ে যাবে। তো আমাদের অনেক সময় মনের মধ্যে প্রশ্ন জাগে যে ব্যাকরণ পড়তে গেলে যে কোনখান থেকে ব্যাকরণটা আমরা শুরু করব। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। চলো তাহলে আলোচনাটা আমরা সকলে মিলে শুরু করি। প্রথমেই আগে আমরা জেনে নেব যে ধ্বনি কাকে বলে। মানুষের ইচ্ছায় তার গলা থেকে নিঃসৃত স্বর বায়ুস্তরে শোনার মতো যে স্পন্দন তোলে তাকেই বলে ধ্বনি। যদি এটাকে আমরা সহজভাবে বলি, তাহলে এটা বলা যেতে পারে যে মানুষের ইচ্ছায় তার গলা থেকে নিঃসৃত স্বর কে আমরা ধ্বনি বলে। মানুষের ইচ্ছায় গলা থেকে নিঃসৃত স্বরকে ধ্বনি বলে। তাহলে এই ধ্বনি বিষয়টা হচ্ছে কি না, তাহলে যখন আমরা বলছি অ, তখন সেটি হচ্ছে ধ্বনি, কিন্তু যখন আমরা এটাকে বোর্ডে লিখে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু বর্ণ। তাহলে আমরা বর্ণ কাকে বলবো না, ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। তাহলে ধ্বনির লিখিত রূপকে কি বলা হয় না, বর্ণ। তাহলে শ্রুতিগ্রাহ্য ধ্বনির দৃষ্টিগ্রাহ্য রূপকে বলা হয় বর্ণ। তার মানে যদি এখানে প্রশ্ন করা হয় যে ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য কি, তাহলে আমাদের স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি ধ্বনিকে কানে শোনা যায় আর বর্ণকে চোখে দেখা যায়। কারণ এই যে অটা আমরা লিখলাম, এই অটাকে আমরা কিন্তু যখন উচ্চারণ করছি তখন হচ্ছে ধ্বনি, যখন এটা বোর্ডে বা লিখে দিচ্ছি তখনই সেটি হয়ে যাচ্ছে কিন্তু বর্ণ। তাহলে ধ্বনি এবং বর্ণের মধ্যে মূল যে পার্থক্য আমরা সে বিষয়টা জেনে গেলাম। এছাড়া আমরা যদি বলি ব উচ্চারণ করছি, বোর্ডে লিখে দিলাম, এটা একটা ধ্বনি। হস্যই এটা একটা ধ্বনি। প একটা ধ্বনি, যখন লিখে দিচ্ছি এটা তখন বর্ণ। ডয় শূন্য র বা এটাকে আমরা বলছি বর্ণ। তাহলে এগুলি প্রত্যেকটি হচ্ছে এক একটি বর্ণ। এবার আমরা জানবো যে ধ্বনিকে মূলত কটি ভাগে ভাগ করা যায়। ধ্বনিকে মূলত ধ্বনি বা বর্ণকে আমরা বর্ণকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে স্বরবর্ণ আর দু নম্বর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আমরা আগেই বলেছি আমরা আনন্দ করতে করতে কিন্তু ব্যাকরণটা শিখবো। আমরা স্বরবর্ণ কাকে বলবো না, যে সমস্ত বর্ণগুলো নিজে নিজেই উচ্চারিত হতে পারে তাকে আমরা বলছি স্বরবর্ণ। যেমন এই যে অ, আ, হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ, রি, লি, এ, ওই, ও, ও, এগুলোকে আমরা বলছি স্বরবর্ণ। এবং ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই বর্ণগুলিকে আমরা বলছি ব্যঞ্জন বর্ণ। অ উচ্চারণ করার সময় কিন্তু কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হচ্ছে না, কিন্তু যখন আমরা ক উচ্চারণ করছি, ক উচ্চারণ করলে কিন্তু ক উচ্চারণ করলে কিন্তু অ এসে যাচ্ছে। এই যে তাহলে আমরা ব্যঞ্জন বর্ণ কাকে বলবো না, স্বরবর্ণের সাহায্যে যে বর্ণগুলি উচ্চারিত হয় তাকেই বলা হয় ব্যঞ্জন বর্ণ। তাহলে বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা হলো 12টি, কিন্তু আমরা পড়েছিলাম ঋষিমশাই পুজোয় বসে আর লয়ে লিকার যেন ডিগবাজি খায়। সেই লিকার যে কখন ডিগবাজি খেয়ে গেছে, সেই লি এর ব্যবহার কিন্তু বাংলা ব্যাকরণে না হওয়ার জন্য বর্তমানে বাংলা ব্যাকরণের স্বরবর্ণের সংখ্যা হলো
11টি। তাহলে প্রশ্ন যদি করা হয় যে বাংলা বর্ণমালার স্বরবর্ণের সংখ্যা কয়টি, তাহলে আমরা অবশ্যই উত্তর দেব 11টি। আর ব্যঞ্জন বর্ণের সংখ্যা হলো বাংলা বর্ণমালায় 39টি। এবারে বর্ণের সাথে বর্ণের মিলনকে কি বলা হয় না, বর্ণের সাথে যখন বর্ণের মিলন হয় তখন তাকে বলা হয় সন্ধি। সন্ধি কথার অর্থ হলো মিলন। তাহলে একটা বর্ণের সঙ্গে আর একটা বর্ণের যখন মিলন হয় তখন তাকে বলা হয় সন্ধি। যেমন বিদ্যালয়, এই যে বিদ্যা যুক্ত আলয়, বিদ্যাযুক্ত আলয় সমান হচ্ছে বিদ্যালয়। এখানে কি হলো, এখানে দেখো তোমরা এই যে বিদ্যা আকারের আ সাথে এই আ, এই দুটো আয়ে মিলে মিলিত হয়েছে আ। এখানে কিন্তু এই আকারের সৃষ্টি হয়েছে, এই আটি, এটা আটির যে সাংকেতিক রূপ, এই আকারটি হলো আয়ের সাংকেতিক রূপ। অ ছাড়া বাকি যে স্বরবর্ণগুলো আছে এই প্রতিটি স্বরবর্ণের একটি করে সাংকেতিক রূপ আছে। যেমন আয়ের আকার, যেমন আয়ের হচ্ছে আকার, হস্য ইকারে হচ্ছে হস্যি, দীর্ঘই দীর্ঘিকার, এরকম হস্যুকারের হস্যু, দীর্ঘুকারের দীর্ঘু, লি, এইরকম ভাবে লিখে এ এবং এ, ওই, ও প্রত্যেকের একটা করে সাংকেতিক রূপ আছে। এগুলিকে বলা হয় সাংকেতিক রূপ, শুধুমাত্র অ ছাড়া। তাহলে এখন আমরা শিখলাম এগুলোকে এর সাংকেতিক রূপ বলা হয়। এবার আমরা আলোচনা করব যে বিষয়টা, তাহলে বর্ণের সাথে বর্ণের মিলনটাকে আমরা বললাম, বর্ণের সাথে বর্ণের মিলনকে আমরা বললাম কি সন্ধি। আর সেই সন্ধি হচ্ছে সেই সন্ধিকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সন্ধিকে মূলত ভাগ করা যায় তিনটি ভাগে। সন্ধিকে ভাগ করা যায় তিনটি ভাগে। এক হচ্ছে স্বরসন্ধি, দুই হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর 3 নম্বরে হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে আমরা সন্ধিকে তিনটি ভাগে ভাগ করলাম। এক হচ্ছে স্বরসন্ধি, দুই হচ্ছে ব্যঞ্জন সন্ধি, তিন হচ্ছে বিসর্গ সন্ধি। আমরা স্বরসন্ধি কাকে বলবো, এখানে দেখো নামটা দেখেই আমরা বুঝতে পারছি স্পষ্টভাবে যে স্বরসন্ধি মানে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির যে মিলন। তাহলে আমরা স্বরসন্ধি আমরা কাকে বলবো, স্বরধ্বনির সাথে বা স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বলা হয় স্বরসঙ্গতি। তোমরা চাইলে খাতাতে একটু করে নোট করে রাখতে পারো। ব্যঞ্জন সন্ধি আমরা কাকে বলবো, ব্যঞ্জন সন্ধি নামটাতেই বুঝতে পারছো যে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সন্ধি, বা ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণের যে সন্ধি তাকেই বলা হয় ব্যঞ্জন সন্ধি। আমরা বিসর্গ সন্ধি কাকে বলবো না, বিসর্গ সন্ধির যে বিসর্গের সাথে কি হচ্ছে ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণের যে সন্ধি তাকেই আমরা বলছি বিসর্গ সন্ধি। এখান থেকে মোটামুটি এই বিষয়গুলো গেল। এবারে আমরা যে বিষয়টা বলছিলাম সে বিষয়টা ফিরে আসছি, যে এই যে ধ্বনি বিষয়টা, এই যে ধ্বনি, এই যে অ, ব, হস্যই, প, র, এগুলোকে যখন লিখে দিচ্ছি তখন হয়ে যাচ্ছে কি হচ্ছে, সেগুলি হয়ে যাচ্ছে বর্ণ। এবারে এই বর্ণগুলো যখন পাশাপাশি বসে, তখন কি হয়ে যাচ্ছে, একটু ছোট করে নি, এই বর্ণগুলো যখন পাশাপাশি বসছে তখন কিন্তু যেমন হচ্ছে ব, আমি লিখলাম র, এই বর্ণগুলো যখন পাশাপাশি বসছে এখানে লিখে দিচ্ছি ব এবং হস্যই পাশাপাশি লিখলাম,
এবং প এবং র পাশাপাশি বসলাম। এই পাশাপাশি বসার ফলে ব আর রস্যই পাশাপাশি বসার ফলে বই, এটি হয়ে গেল কিন্তু তখন শব্দ। তাহলে পাশাপাশি বর্ণগুলো বসে যখন একটা অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলছি কি, তখন তাকে আমরা বলছি শব্দ। এই যে শব্দ বলছি, বই, পড়, এগুলো হচ্ছে এক একটি শব্দ। কিন্তু যদি আমরা রস্যই এবং ব লিখি তাহলে কিন্তু এটা কিন্তু শব্দ নয়। কেন শব্দ নয়? না, এই যে দুটো বর্ণ পাশাপাশি বসেছে এর কোনো অর্থ নেই, তাই একে আমরা শব্দ বলতে পারি না। এটাকে আমরা কিন্তু শব্দ বলতে পারি না। এবারে এই শব্দর থেকে যে বিষয়টা সৃষ্টি হয় সেটার সাথে, শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে তৈরি হয়, বিভক্তি যুক্ত হয়ে যে বিষয়টা যেটা তৈরি হয় সেটাকে বলা হয় পদ। তাহলে আমরা পদ কাকে বলবো? বিভক্তিযুক্ত শব্দকেই আমরা বলবো পদ। বিভক্তিযুক্ত শব্দকেই আমরা বলবো পদ। তাহলে কি হচ্ছে, এখানে যে রাম বই এবং পড়ে, এই যে রাম বই এবং পড়ে, এইগুলি প্রত্যেকটি হলো এক একটি পদ। এগুলি প্রত্যেকটিকেই আমরা এক একটি কি বলতে পারি? পদ বলতে পারি। কেন পদ বলতে পারি? না, এই প্রত্যেকটি শব্দের সাথে বিভক্তি যুক্ত আছে। প্রত্যেকটি শব্দের সাথে কিন্তু বিভক্তি যুক্ত আছে। যেমন পড়ে, এখানে আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি এর মধ্যে কি বিভক্তি যুক্ত আছে? এ। তাহলে আমরা বিভক্তি কাকে বলবো? যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সাথে যুক্ত হতে পারে তাকেই আমরা বলবো বিভক্তি। তাহলে এখানে আমরা দুটো জিনিস পেলাম, যে বিষয়টা কি পেলাম, তো সেই অনুযায়ী আমরা বলতে পারি বিভক্তি হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে শব্দ বিভক্তি, আর দু নম্বর হচ্ছে ধাতু বিভক্তি। ধাতু বিভক্তির অপর নাম হলো ক্রিয়া বিভক্তি। ধাতু বিভক্তির অপর নাম হলো ক্রিয়া বিভক্তি। সেদিক থেকে তাহলে এই পদকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। সেই পদকে আমরা দু ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে নামপদ, এক নম্বরে হচ্ছে নামপদ এবং দু নম্বরে হচ্ছে ক্রিয়াপদ। তোমরা বিষয়গুলোকে একটু একটু করে নোট করে রাখতে পারো। তাহলে পদকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, এক হচ্ছে নামপদ আর দু নম্বর হচ্ছে ক্রিয়াপদ। কি অনুযায়ী? না, আমরা বললাম বিভক্তি যদি শব্দের সাথে যদি শব্দযুক্ত বিভক্তি সমান হলো নামপদ এবং ধাতুর সাথে যদি ধাতুযুক্ত বিভক্তি সমান হলো ক্রিয়াপদ। অর্থাৎ ধাতুর সাথে যদি বিভক্তি যুক্ত হয় তখন তাকে বলা হয় ক্রিয়াপদ। ধাতুর সাথে যখন বিভক্তি যুক্ত হয় তখন তাকে বলা হচ্ছে ক্রিয়াপদ, এবং শব্দের সাথে যখন বিভক্তি যুক্ত হয় তখন তাকে বলা হচ্ছে নামপদ। এদিক থেকে আবার নামপদকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। চারটি ভাগে নামপদকে আমরা ভাগ করতে পারি। সেগুলি হলো, নামপদকে চারটি ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ এবং অব্যয় পদ। আমরা নামপদকে চারটি ভাগে ভাগ করলাম: বিশেষ্য পদ, বিশেষণ, সর্বনাম এবং অব্যয় পদ। এখানে তাহলে আমরা বলেছিলাম যে বিভক্তি ধাতুর সাথে যুক্ত হতে পারে এবং শব্দের সাথে যুক্ত হতে পারে। যেমন এখানে যে আমরা যে তিনটি পদ লিখেছি, এই যে রাম একটি পদ, বই একটি পদ এবং পড়ে একটি পদ। কেন? এগুলোর মধ্যে কিন্তু বিভক্তি আছে, সেটা আমরা পরে আলোচনা করছি। এই যে রাম শব্দের সাথে অবিভক্তি যুক্ত আছে,
তাহলে রাম একটি শব্দ, তার সাথে বিভক্তি যুক্ত আছে, তাহলে এটি হলো নাম পদ বা নাম পদের মধ্যে আমরা এটা কোন পদ লিখবো, এটা লিখবো বিশেষ্য পদ। নাম পদের মধ্যে বিশেষ্য পদ বা নাম পদ আমরা লিখতে পারি। বইও হলো নাম পদ, এটা হচ্ছে নাম বিশেষ্য পদ বা নাম পদ। নাম পদের মধ্যে এটা হচ্ছে বিশেষ্য পদ। কিন্তু এখানে যে পর, এই যে পর ধাতুর সাথে এ যুক্ত আছে, এই যে পর হচ্ছে ধাতু, পর হলো ধাতু, ধাতুর সাথে যখন বিভক্তি যুক্ত থাকে, এখানে আমরা লিখেছি ধাতুর সাথে যখন বিভক্তি যুক্ত থাকে তখন তাকে বলা হয় ক্রিয়াপদ। তাহলে পরেরটি হলো ক্রিয়াপদ, এখানে পরেরটি হলো ক্রিয়াপদ। এবারে আমরা যে বিষয়টা আলোচনা করব, এবারে কি হয় না, পদের সাথে যে বিষয়টা, যে পদ, এই পদ থেকে সৃষ্টি হয় কিসের, নাকি বাক্য। তাহলে আমরা বাক্য কাকে বলবো, খুব সহজভাবে আমরা কিন্তু এখান থেকে বিষয়টা বলতে পারি। যখন কতকগুলো পদ, তাহলে আমরা এখানে লিখতে পারি যে রাম বই পড়ে। এই যে প্রত্যেকটাই একটা একটি পদ, রাম একটি পদ, বই একটি পদ এবং পড়ে একটি পদ। রাম হলো নাম পদ, বই হলো নাম পদ এবং পড়ে হলো ক্রিয়াপদ। এই পদগুলো পাশাপাশি বসে একটা মনের ভাব প্রকাশ করছে, তাই এগুলিকে বলা হয় বাক্য। যে রাম একটি পদ, বই একটি পদ এবং পরে একটি পদ। এখানে এগুলোকে আমরা পদ কেন বলছি না, বিভক্তিযুক্ত শব্দ। তাহলে এখানে কিন্তু আমরা অনেক সময় আমরা যখন ব্যাকরণ করেছিলাম, তখন আমরা যখন রামে যদি দাগ থাকে, সেক্ষেত্রে আমরা লিখতাম যে রাম হচ্ছে কর্তৃকারকের শূন্য বিভক্তি। তাহলে রামে কি সত্যিই কোনো বিভক্তি নেই? শূন্য বিভক্তি বিষয়টা কি না, রামে কি তাহলে কোনোই বিভক্তি নেই? না, রামের মধ্যেও বিভক্তি আছে, সেটি হলো অবিভক্তি। রামের মধ্যে যে বিভক্তি আছে সেটি হলো অবিভক্তি। বাংলা ব্যাকরণে মূলত বিভক্তির সংখ্যা হলো 5টি, এতে, রে এবং অ। এই যে 5টি বাংলাতে বিভক্তির সংখ্যা হচ্ছে 5টি, মূলত তার সর্বশেষ র হচ্ছে এই 5টি বিভক্তি ছাড়াও আরেকটি বিভক্তি আছে, সেটি হলো শূন্য বিভক্তি। কারণ এই অবিভক্তিটি অপ্রকাশিত থাকে। যে বিভক্তি পদের মধ্যে অপ্রকাশিত থাকে তাকেই আমরা বলি শূন্য বিভক্তি। এবং এই বইটির মধ্যেও কিন্তু বিভক্তি আছে, অবিভক্তি, এটি হলো শূন্য বিভক্তি, কিন্তু পরে এই বিভক্তি আছে। তাহলে আমাদের শূন্য বিভক্তি বিষয়টা বোঝা গেল না, যে বিভক্তিটি বাক্যের পদের মধ্যে অপ্রকাশিত থাকে তাকে আমরা বলছি শূন্য বিভক্তি। কিন্তু প্রকৃতপক্ষে আমরা বলবো বিভক্তি বিষয়টা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই শব্দটি পদে পরিণত হবে না, এবং পদে পরিণত না হলে এর মধ্যে বিভক্তি যদি না থাকে এই বাক্যে প্রবেশ করার কোনো ছাড়পত্র পায় না। তাই আমরা মজা করে বলতেই পারি এই বিভক্তিকে আমরা আইডি কার্ড বলতে পারি। বা আইডি কার্ড কেন বলতে পারি না, বাক্যে প্রবেশের আইডি কার্ড। যেমন আমরা স্কুল কলেজে পরীক্ষা দেওয়ার জন্য যেমন আমাদের অ্যাডমিট কার্ডের প্রয়োজন হয় বা আইডি কার্ড থাকে, ঠিক সেই রকমই এই বিভক্তিকে আমরা বলতে পারি সব বাক্যে প্রবেশের আইডি কার্ড। কারণ কোনো শব্দই বাক্যে ব্যবহৃত হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সেটি পদে পরিণত হয়, আর পদে পরিণত হওয়ার জন্য প্রয়োজন হয় বিভক্তির। তাহলে মূলত বাক্যে প্রবেশ করার একটা ছাড়পত্র বলা যেতে পারে এই বিভক্তিকে। এখানে তাহলে রামের মধ্যেও কিন্তু বিভক্তি আছে, বইয়ের মধ্যেও বিভক্তি আছে এবং পরের মধ্যেও বিভক্তি কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এখানে কিন্তু এ বিভক্তি আছে, এটার মধ্যে কিন্তু এ বিভক্তি লক্ষ্য করছি আমরা। এই বিষয়টা গেল বাক্য। বাক্য হচ্ছে যে কতকগুলো পদ যখন পাশাপাশি বসে একটা মনের ভাব প্রকাশ করে তখন তাকে আমরা বলছি বাক্য। এখানে আমরা বাক্যের মধ্যে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো এই যে রাম বই পড়ে, এই যে রাম বই
পড়ে। এখানে বাক্যের যে অংশ সে বিষয়টা আলোচনা করব, সেটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্য আমরা কাকে বলবো? বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকেই বলা হয় উদ্দেশ্য। এই যে রাম রাম বই পড়ে, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে রাম, রামকে বলা হয় উদ্দেশ্য, কারণ রাম সম্পর্কে এই বাক্যে বর্ণনা করা হয়েছে। এবং বই পড়ে এটিকে বলা হয় বিধেয়, কারণ বাক্যে উদ্দেশ্যের সম্পর্কে যা কিছু বলা হয় সেটিকেই বলা হয় বিধেয়। বুলবুলিতে ধান খেয়েছে, এখানে বুলবুলি হলো উদ্দেশ্য এবং ধান খেয়েছে এটি হলো বিধেয়। এখানে আমরা আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হলো উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়ের প্রসারক কাকে বলে। উদ্দেশ্যের প্রসারক মানে উদ্দেশ্য পদটিকে বিশ্লেষিত করার জন্য বা প্রসারিত করার জন্য যে পদের প্রয়োজন হয় তাকেই বলা হয় উদ্দেশ্যের প্রসারক। সেটি কি? যেমন ওপাড়ার রাম, যদি বলা হয় ওপাড়ার রাম বই পড়ে, এই যে ওপাড়ার কথাটি এটিকেই বলা হয় উদ্দেশ্যের। তোমরা প্রয়োজনে খাতার মধ্যে বিষয়গুলোকে একটু নোট করে রাখতে পারো। এটি হলো উদ্দেশ্যের প্রসারক, একে বলা হয় উদ্দেশ্যের প্রসারক। তারপরে যদি বলা হয় ওপাড়ার রাম বই পড়ে, এখানে যদি বলা হয় জোরে জোরে, জোরে জোরে, জোরে জোরে, তাহলে এই জোরে জোরেটি হলো বিধেয়ের প্রসারক, এটিকে বলা হয় বিধেয়ের প্রসারক, একে আমরা বলছি বিধেয়ের প্রসারক। এখন আমাদের এই বিষয়গুলো গেল। এবার আমরা আলোচনা করব, আমরা কিন্তু যে বিষয়গুলো হচ্ছে প্রাথমিক ধারণাগুলো বিষয়গুলো আলোচনা করছি। তোমরা যদি এই বিষয়ক ডিটেলস ভিডিও পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সেই ভিডিওগুলো দেওয়া আছে। এবার আমরা বাক্যটাকে গঠনগত দিক থেকে বাক্যকে তিনটি ভাগে ভাগ করা যায়। সেগুলি হলো, এক নম্বরে হচ্ছে সরল বাক্য, দু নম্বরে হচ্ছে জটিল বাক্য, সরল বাক্য, জটিল বাক্য, এবং তিন নম্বরে হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য আমরা এটি হচ্ছে গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগ, গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগ, এবং অর্থগত দিক থেকে বাক্যকে সাতটি ভাগে ভাগ করা যায়। এই বাক্য বিষয়ক ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে, তোমরা প্রয়োজনে ভিডিওটা দেখে নিতে পারো। আবার আলোচনায় ফেরা যাক। সেটা হচ্ছে গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে তিন প্রকার। এছাড়াও গঠনগত দিক থেকে আরেক প্রকার বাক্যের কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে মিশ্র বাক্য। এছাড়া মিশ্র বাক্য আর অর্থগত দিক থেকে বাক্যকে ভাগ করা যায় সাতটি ভাগে। এবার আমরা আলোচনা করব, আমরা যে বিষয়টা আমরা বলেছিলাম যে পদকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, সেটা হচ্ছে নামপদ। পূর্বের আমরা আলোচনাটা একটু ফিরে আসছি, নামপদ এবং ক্রিয়াপদ। এখানে আমরা একটা বিষয় বলবো যে নামপদের সাথে ক্রিয়াপদের যে একটা সম্পর্ক, যেমন আমি এখানে পড়াচ্ছি, তোমরা শুনছো, আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। তোমরা দুই বন্ধু মিলে স্কুলে যাচ্ছ বা কলেজে যাচ্ছ, তোমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। ঠিক সেই রকম নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, আমরা অনেক সময় যখন স্কুলে বা কলেজে পড়তাম, আমরা প্লাস চিহ্ন দিয়ে আমরা অনেকের একজনের ছেলের পাশে আরেকজন মেয়ের নাম লিখে দিতাম। তো এইটার দ্বারা কি বোঝা যেত? একটা সম্পর্ক আছে। ঠিক সেই রকমই নামপদের সাথে যে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেই সম্পর্কটিকেই বলা হয় কারক। নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকেই বলা হচ্ছে কারক। এই যে রাম বই পড়ে, এখানে নামপদ হলো রাম এবং বই, এখানে ক্রিয়াপদ হলো পড়ে। এখানে হচ্ছে রাম হচ্ছে নামপদ, যদি রামের মধ্যে দাগ থাকে এই নামপদ, এখানে ক্রিয়াপদ হচ্ছে পড়ে, কারণ
ক্রিয়াপদ আমরা কেন বলছি না, যার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় বা ধাতুর সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয় তখন তাকে বলা হয় ক্রিয়াপদ। এই যে নামপদের সাথে ক্রিয়াপদের যে একটা সম্পর্ক, কারণ পড়া কাজটা কে করছে, রাম করছে। কি সম্পর্ক, কর্তা সম্পর্ক। তাই এখানে রামটা হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি। ঠিক সেই রকম একইভাবে যদি বইয়ের উপর বইয়ে দাগ থাকে তাহলে এটা হচ্ছে কাকে অবলম্বন করে কাজটা সম্পন্ন হচ্ছে, সেটি হচ্ছে বই, তাহলে এটা হতো কর্মকারক। এই বিষয় কারক সম্পর্কিত ডিটেলস আলোচনা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, তোমরা প্রয়োজনে সেখান থেকে দেখে নিতে পারো। তো এখানে যে নামপদের সাথে যে ক্রিয়াপদের যে সম্পর্ক, আমরা যে বিষয়টা বললাম নামপদের সাথে যে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকেই আমরা বলছি কারক। এবার যদি নামপদের সাথে ক্রিয়াপদ, আমাদের তো সবাইকার সাথে সম্পর্ক ভালো নয়, আমাদের কি সব বন্ধুদের সাথে সম্পর্ক ভালো হয়? অনেক সময় তো হয় না। তো মতের মিল না থাকলে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যায়। যদি সে সম্পর্ক না থাকে তখন তাকে বলা হয় অকারক। যদি সম্পর্ক থাকে নামপদের সাথে ক্রিয়াপদের যদি সম্পর্ক থাকে তখন তাকে বলছি কারক। যদি নামপদের সাথে ক্রিয়াপদে বাক্যে নামপদের সাথে যে ক্রিয়াপদের সরাসরি যদি কোনো সম্পর্ক না থাকে, তাহলে সম্পর্ক না থাকলে কোন একজন বন্ধুর সাথে কোন একজন বন্ধু না সম্পর্ক থাকতে পারে, কিন্তু তার যে কারোর সাথে সম্পর্ক থাকবে না এমন তো বিষয়টা নয়। ঠিক সেই রকমই বাক্যের ক্ষেত্রেও নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক থাকছে না ঠিক কথায়, কিন্তু নামপদের সাথে রামপদের সম্পর্ক থাকে। সেক্ষেত্রে এই যে এখানে যদি বলা হয় রাম বই পড়ে, এখানে যদি শ্যামের ভাই বা শ্যামের ভাই, এই শ্যামের ভাই, এখানে শ্যামের ভাইয়ের সাথে যদি দাগ থাকে তাহলে কিন্তু এটি হবে অকারক। কারণ এই শ্যামের ভাইয়ের সাথে রামের কিন্তু একটা সম্পর্ক আছে, শ্যামের ভাই রাম, এখানে কিন্তু শ্যামের ভাইয়ের সাথে কিন্তু রামের একটা সম্পর্ক আছে, কিন্তু পরের সাথে কিন্তু শ্যামের ভাইয়ের কোনো প্রকার সম্পর্ক নেই, তাই এটি হলো অকারক। সেদিক থেকে অকারক হলো দুই প্রকার, এক হচ্ছে সম্বন্ধ পদ, অকারক হচ্ছে দুই প্রকার, সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। অনেক সময় প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে সম্বন্ধ পদ বা সম্বন্ধ পদকে অকারক বলা হয় কেন? কারণ হচ্ছে সম্বন্ধ পদ বা সম্বোধন পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সরাসরি সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদ বা সম্বোধন পদকে বলা হয় অকারক। এই বিষয়টা গেল কারক। এবার আমরা যে বিষয়টা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হলো সমাস। আমরা সমাস কাকে বলবো না, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করাকে আমরা বলছি সমাস। যেমন এখানে আমরা হচ্ছে সিংহ, আমরা একটা উদাহরণ লিখছি, সিংহ চিহ্নিত আসন সমান হচ্ছে সিংহাসন, আমরা লিখছি সিংহাসন। এখানে কি হলো, এখানে সিংহ একটি পদ, চিহ্নিত হচ্ছে আরেকটি পদ, এবং আসন এটা চিহ্নিত হলো একটি পদ আর আসন একটি পদ। এই দুটি পদ সিংহ এবং আসন, এই দুটি পদ মিলিত হয়ে একটি পদের সৃষ্টি হয়েছে। এটিকে চিহ্নিতটাকে বলা হয় সমাস সহায়ক পদ বলা হয়। মূল পদ হচ্ছে সিংহ এবং আসন, এই দুটি পদ পরস্পর মিলিত হয়ে একটি পদের সৃষ্টি করেছে, সেটি হলো সিংহাসন। তাহলে এটিকে আমরা বলছি সমাসবদ্ধ পদ বা সমাস। আমরা এই প্রক্রিয়াটাকে বলছি, এই সিংহাসনটাকে সমাসবদ্ধ পদ বলা হয়, সেটা আমরা সমাসের যে বিস্তারিত ভিডিওগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এই যে প্রক্রিয়াটা, যে একাধিক পদকে এক পদে পরিণত করে, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদকে এক পদে পরিণত করাকে আমরা বলতে পারি সমাস। যেমন হচ্ছে বিনা পানিতে যার সমান বিনা পানি, পথের রাজা রাজপথ। এই যে পথের রাজা রাজপথ, ছেলে ও মেয়ে, এই যে দুটো পদ একসাথে আমরা একটা পদ তৈরি করলাম ছেলে মেয়ে, এই যে এটা আমরা পেলাম কি করে না, এটা পেলাম কিন্তু সমাসের ফলে। এবার একটা প্রশ্ন অনেক সময় করতে পারে, আমরা যখন ধ্বনি আলোচনা করছিলাম তখন আমরা বলেছিলাম যে বিষয়টা বলেছিলাম যে সন্ধি
তাহলে এখানে সন্ধি এবং সমাসের মধ্যে মূল পার্থক্য কি? সন্ধি এবং সমাস, এই প্রশ্নটা তোমাদের কিন্তু ইন্টারভিউতে অনেক সময় জিজ্ঞাসা করতে পারে যে সন্ধি এবং সমাসের মধ্যে পার্থক্য কি। তাহলে তুমি বলতেই পারো বর্ণের সঙ্গে, 1 নম্বরে বলতে পারো যে বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে বলা হয় সন্ধি, এবং পরস্পর অর্থ সম্বন্ধে যুক্ত একাধিক পদকে এক পদে পরিণত করাকে বলা হচ্ছে সমাস। যেমন সন্ধির ক্ষেত্রে উদাহরণ হলো বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয়, এবং সমাসের ক্ষেত্রে তুমি বলতে পারো ছেলে ও মেয়ে সমান ছেলে মেয়ে। তাহলে কিন্তু তোমার সন্ধি এবং সমাস সম্পর্কে বিষয়টা কিন্তু আলোচনা হয়ে গেল। আশা করছি বিষয়টা মোটামুটিভাবে সমাস, কারক, সন্ধি, সমস্ত ব্যাকরণের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা যদি এই রকমই আরো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বিষয়টা জানাবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, এবং বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে। এবং তোমরা যদি ডিটেলস ভিডিও পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সেই ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। ধন্যবাদ।